ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, স্টার্ট করে দিলাম আমি। ঠিক আছে? চলো আজকে আমরা WBCS এর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমরা একটুখানি দেখতে থাকো। আমি তোমাদের থেকে চ্যাট নেব। আমি ওটাই জাস্ট চেক করছিলাম আমার মোবাইলে, জাস্ট জানি লিঙ্কটা যাতে খোলা যায় আরকি। তারপর আমি তোমাদের তাহলে মেসেজগুলো দেখতে পাবো। তোমরা কি রিপ্লাই করছো। তাহলে আমায় বারবার না স্ক্রিনে গিয়ে দেখতে হচ্ছে। তো জাস্ট ১ টা মিনিট ওয়েট করো, আমি একটু খুলে নিই। আচ্ছা, এটা এখানে একটা মনে হয় কোনো ইস্যু হচ্ছে। ১ মিনিট জাস্ট তোমরা ওয়েট করো। দেখি একটু খুলে নেওয়া যায় কিনা। কোনো একটা কারণে কোনো সমস্যা হচ্ছে। সাউন্ড ক্লিয়ার আসছে না। এখন কি সাউন্ড ঠিক আছে? একটু আমাকে কনফার্ম করো তো। মনে তো হয় ঠিকই আছে। এখন সাউন্ড ঠিক হ্যাঁ আছে? স্যার, ঠিকই আছে সাউন্ড। আচ্ছা, ঠিক আছে। এটা না আমি কে জানে জয়েন করতে পারছি না কেন? কে জানে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। বাদ দাও। সাউন্ড ক্লিয়ার আছে তো? ঠিক আছে, আমরা আর করব না ডিসকাস। আমরা না হয় চ্যাটই তোমাদের থেকে নিয়ে নিচ্ছি। ছেড়ে দাও। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন দেখো। ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলা হয়েছে এটা ২০২৩ এর কোয়েশ্চেন। বলা হচ্ছে which among the following was set up white বি part 3 বি of the State Organization Act জোনাল 1956? হ্যাঁ, কাউন্সিল। তোমরা মুখেই আনসার করো। জোনাল কাউন্সিল। জোনাল কাউন্সিল। এক এক করে করো। ইন্টারস্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল, ল্যাঙ্গুয়েজ কমিশন নাকি সরকারিয়া কমিশন? সমর্পিতা আনসার করেছে জোনাল কাউন্সিল। বাকিরা কি মনে হচ্ছে কি হতে পারে? চ্যাটে তো দিয়ে দিয়েছি জোনাল কাউন্সিল। আমি না এই চ্যাটটা দেখার জন্য বারবার দেখতে হচ্ছে। ১ টা মিনিট ওয়েট কর তো। স্যার? আচ্ছা ঠিক আছে, স্যার আসুক। আমি না এই চ্যাটটা দেখতে পাচ্ছি না। আমায় বারবার এখানে আসতে হচ্ছে। ওয়েট কর, দেখছি। আচ্ছা, এখানে বি বলেছে অরুণিমা, অর্ক এবং তপন। তাই তো? ঠিক আছে। দেখো স্পেসিফিক্যালি এখানে না অন্য কিছু দেখার দরকারই নেই। যেই আমি এখানে দেখবো 1956 করা আছে, আমি জানি 1956 এ একমাত্র একটাই সংস্থা তৈরি হয়েছে। সেটা হলো জোনাল কাউন্সিল। জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কে বলো? হু ইজ দ্য চেয়ারম্যান অফ জোনাল কাউন্সিল? জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হলো ভারতবর্ষের হোম মিনিস্টার। ঠিক আছে? ইন্টারস্টেট কাউন্সিলের চেয়ারম্যান হলো প্রধানমন্ত্রী। তাহলে জোনাল কাউন্সিল তৈরি হয়েছে 1956, যখন আমাদের 14টা স্টেট তৈরি হয়েছিল এবং 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছিল। তাহলে কারেক্ট আনসার হলো জোনাল কাউন্সিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। Which of the following states in the India is exempted from the reservation of scheduled caste in Panchayati Raj institutions? ডি অরুণাচল প্রদেশ। আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। তাই তো? বাকিরা বলো, বাকিরা বলো। এখানে বি আসছে তাই তো? ডি আসছে। ডি 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 আচ্ছা, ডিও এসছে। হ্যাঁ, ডি এসছে, বেশিরভাগই ডি এসছে। হুম। প্রথমত বলেছে
পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের মধ্যে রিজার্ভেশন দেয়া নেই কাদের জন্য না শিডিউল কাস্টদের জন্য। শিডিউল কাস্টদের জন্য রিজার্ভেশন দরকার নেই। আনসার হবে অরুণাচল প্রদেশ। রাজস্থান, আসাম এবং সিকিমে শিডিউল কাস্টে রিজার্ভেশন আছে। 3টে রাজ্য আছে যেখানে পঞ্চায়েতি রাজই নেই, সেটা হলো মেঘালয়া, এখানে পঞ্চায়েত রাজ সিস্টেমটা নেই। একটা হলো মিজোরাম আর নাগাল্যান্ড, এদের কোনো পঞ্চায়েতি রাজ নেই। অরুণাচল প্রদেশের এবং তোমার ত্রিপুরা, আসাম এদের পঞ্চায়েতি রাজ আছে, মণিপুরেরও আছে। অরুণাচল প্রদেশে কোনো রকম শিডিউল কাস্ট রিজার্ভেশন নেই। আর 2টো রাজ্য আছে, আমাকে তোমরা বলো যে 2টো রাজ্যে কোনো পঞ্চায়েত সমিতি নেই। কোন 2টো রাজ্য যাদের বর্তমানে আজকের দিনে দাঁড়িয়েও কোনো পঞ্চায়েত সমিতি নেই, মানে যেটাকে আমরা বলি টিয়ার 2, সেটা নেই, ইন্টারমিডিয়েট লেভেল। কোন 2টো রাজ্য আছে যাদের ইন্টারমিডিয়েট লেভেল নেই? কি আনসার হবে একটু বলো। মুখে বলে দাও, মুখে। সিকিম আর একটা হলো মণিপুর, তাই তো? এদের কোনো ইন্টারমিডিয়েট লেভেল নেই। আচ্ছা, জয়েন করেছি কিনা দেখিনি, কেন জয়েন? ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 3, who among the following has been given the power by the Indian Constitution to impose reasonable restrictions on the fundamental rights? পার্লিয়ামেন্ট। প্রেসিডেন্ট, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, বোথ, বি এন্ড সি। বলো। রিজনেবল রেস্ট্রিকশন জারি করতে পারে কে? এই হলো প্রশ্ন। স্যার আমি জয়েন করিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু আমাকে তুমি জয়েন করিয়ে দাও তো, একটু আমাকে তুমি জয়েন করিয়ে দাও তো, মানে আমি চেষ্টা করছি জয়েন করার। কারণ আমি জয়েন করলে কি হয়, আমাকে আর বারবার এসে আনসারটা চেক করতে হয় না, আমি মোবাইল থেকে দেখতে পারি। কি বলছি, ইউ আর অলরেডি ইন কল। হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি চ্যাটটা একটু দেখতে পাবো, সুবিধা হবে আমার। আচ্ছা, এইখানে মোটামুটি তোমরা বি বলছো তো? হ্যাঁ, রিজনেবল রেস্ট্রিকশন জারি করতে পারে পার্লামেন্ট। তোমরা জানো কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আছে, যেমন আমি বেস্ট এক্সাম্পল বলি আর্টিকেল 19, যেখানে রিজনেবল রেস্ট্রিকশন জারি করতে পারে কে? পার্লামেন্ট। ধরো ফর এক্সাম্পল, আমি যদি আজকে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলি, সেখানে তোমরা দেখবে যে এমন কিছু তুমি কথা বলতে পারবে না যেটা দেশের সভারিনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির এগেনস্টে হবে। এমন কিছু কথা তুমি বলতে পারবে না যেটা ওভারঅল দেশের আমাদের অ্যান্টি কনস্টিটিউশন হবে, যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কন্টেম্পট অফ কোর্ট হবে। এমন তুমি কিছু কথা বলতে পারবে না যেটা ইনসাইটমেন্ট টু অ্যান্ড ভায়োলেন্স, মানে যেটা একটা প্রভোকেটিভ স্টেটমেন্ট হবে। এমন কোনো কথা তুমি বলতে পারবে না। রেস্ট্রিকশন যেগুলো জারি করা হয়েছে, সেই রেস্ট্রিকশন গুলো জারি করেছে কে? না পার্লামেন্ট। অপশন বি কারেক্ট আনসার। রিজনেবল রেস্ট্রিকশন জারি করতে পারে পার্লামেন্ট। যদি জিজ্ঞেস করা হয়, যদি জিজ্ঞেস করা হয় যে একটা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে সেগুলোকে সাসপেন্ড করতে কে পারে, তাহলে তোমরা কি আনসার করবে? ফান্ডামেন্টাল রাইটস গুলোকে সাসপেন্ড করতে কে পারে, কি আনসার দেবে? সুপ্রিম কোর্ট। সাসপেন্ড করতে পারে হলো প্রেসিডেন্ট।
হ্যাঁ স্যার, প্রেসিডেন্ট স্যার। প্রেসিডেন্ট করতে পারে কখন? এমার্জেন্সির সময়, তাই তো? এমার্জেন্সির সময় শুধু দুটো ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো কখনো সাসপেন্ড করা যায় না। একটা হলো আর্টিকেল 20, একটা হলো আর্টিকেল 21। এই দুটো সাসপেন্ড করা যায় না, যেটা নিয়ম হয়েছে কবে? 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। বাকি যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলোকে সাসপেন্ড করা যায়। তাহলে সাসপেন্ড করে হলো প্রেসিডেন্ট। যদি এরকম ভাবে তোমরা জাস্ট ছোট নোট ডাউন করে লিখে রাখবে, সাসপেন্ড করবে হলো প্রেসিডেন্ট। আর যদি জিজ্ঞেস করা হয় রেস্ট্রিকশন কে জারি করতে পারে, রেস্ট্রিকশন জারি করে হলো পার্লামেন্ট। আর যদি জিজ্ঞেস করে যে ফান্ডামেন্টাল রাইটস যদি কেড়ে নেওয়া হয়, রেস্টোর কে করে, ফিরিয়ে কে দেয়, সেইটা হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট। অ্যান্ড হাইকোর্ট। ঠিক আছে, এইভাবে আমরা একটু দেখে নেব। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, 4 নম্বর কোশ্চেন। ইন কি বলছে দেখো, কোশ্চেনটা যেটা বলেছে, ইন ইস্যু অফ হুইচ অফ দ্য ফলোইং রাজ্যসভা এন্ড লোকসভা এনজয় ইকুয়াল পাওয়ার। এদের মধ্যে কোন ব্যাপারে রাজ্যসভা এবং লোকসভা দুজনেই সমান পাওয়ার এনজয় করে? অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, রিমুভাল অফ দ্য গভর্নমেন্ট, ইন্ট্রোডাকশন অফ মানি বিল, ক্রিয়েশন অফ নিউ অল ইন্ডিয়া সার্ভিসেস। অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এবার তোরা চ্যাটে আনসার দিতে পারবি, আমি জয়েন করে গেছি ক্লাসে, আমি মোবাইলে দেখছি সবার উত্তর। সুরজিৎ বি বলেছো, সায়নজিৎ এ বলেছো, অরুণিমা এ, কল্পেশ এ, সমর্পিতা এ, ইয়াশ এ, সুস্মিতা এ, তপন, নিশা, অর্ক, পূজা, সুরজিৎ, সবাই এ বলেছো। অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, দীপেন্দু বলেছো এ। আচ্ছা, আমরা দেখি ক্রিয়েশন অফ নিউ অল ইন্ডিয়া সার্ভিস। আর্টিকেল 312 বলা আছে আমাদের দেশে নতুন অল ইন্ডিয়া সার্ভিস যদি তোমাকে অ্যাড করতে হয়, তাহলে রাজ্যসভা যদি প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এ 2/3 কোনো একটা বিল পাস করে, এই অনুমোদনটা দেওয়ার পর দেন পার্লামেন্ট নতুন অল ইন্ডিয়া সার্ভিস অ্যাড করতে পারবে। সেই ক্ষেত্রে সিম্পল মেজরিটি লাগবে। তাহলে এটা রাজ্যসভা পারে, এটা লোকসভা করতে পারে না। নেক্সট বলেছি ইন্ট্রোডাকশন অফ মানি বিল। মানি বিল ইন্ট্রোডাকশন হয় লোকসভাতে। রিমুভাল অফ দ্য গভর্নমেন্ট রিমুভ করার জন্য লোকসভাতে আমাকে নো কনফিডেন্স মোশন পাস করাতে হয়। নো কনফিডেন্স মোশন যদি পাস করে তাহলে সরকার পড়ে যাবে, কারণ আমরা জানি আমাদের সরকার লোকসভার কাছে রেসপন্সিবল থাকে, লোকসভায় যার মেজরিটি সরকার তার। পড়ে থাকছে হলো অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। যদি কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হয় তার জন্য আমাকে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসতে হবে, সেটাকে দুটো হাউসেই পাস করাতে হবে আলাদা করে, ফার্স্ট হাউসে, সেকেন্ড হাউসে। দুটো হাউসেই পাস করাতে হবে। যদি একটা হাউসে না পাস করে বিল ক্যান্সেল, বিল ল্যাপস করে যাবে। এখানে কোনো জয়েন্ট সেশনের গল্প নেই, দুটো হাউসে পাস করাতে হবে। পাস করার পর প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল সই করতে বাধ্য, কারণ প্রেসিডেন্টের কাছে সেকেন্ডারি কোনো অপশন নেই, কোনো ভেটো পাওয়ার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কবে ঠিক হয়েছে? 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, প্রেসিডেন্ট সই করতে বাধ্য। এইটার ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা দুজনেরই ইকুয়াল পাওয়ার রয়েছে। কারেক্ট আনসার হবে অপশন এ। এ তোমরা সবাই ঠিক বলেছো, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য কারেক্ট আনসার। এক্সপ্লেনেশন ক্লিয়ার আছে? সবাই বুঝেছো? কোনো চাপ Sir, নেই? creation of new ওয়ান বাই ওয়ান creation of উত্তর দিলে বুঝতে পারবো না, একবার করে বলো। creation of new all India service বোঝাতে কি বুঝিয়েছে? ক্রিয়েশন অফ দ্য নিউ অল ইন্ডিয়া সার্ভিস বলছো তো? অপশন ডি তো? হ্যাঁ হ্যাঁ রাজ্যসভা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর 2/3 আগে একটা রেজলিউশন আছে, সেটা পাস করে যদি অনুমোদন দিয়ে দেয় পার্লামেন্টকে, দেন পার্লামেন্ট আবার সিম্পল মেজরিটিতে এটাকে অ্যাড করতে পারবে। মানে অ্যাড পার্লামেন্টই করে, বাট আগে কনসেন্ট লাগে রাজ্যসভার। রাজ্যসভার রেজলিউশনটা 2/3 পাস করা, তাই রাজ্যসভার কনসেন্ট ছাড়া অ্যাজ পার আর্টিকেল 312 তুমি কোনো নতুন অল ইন্ডিয়া সার্ভিস অ্যাড করতে পারবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা কি কোশ্চেন করেছিলে মাঝখানে দেখছিলাম, সৌরভ? স্যার বলছি যে ওই 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা একটু আরেকবার বলবেন। 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা বলা আছে সেটা হলো প্রেসিডেন্ট কোনোভাবেই এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যেটা আছে সেটা রিজেক্ট করতে পারবে না। নর্মালি একটা বিল যখন প্রেসিডেন্টের কাছে পৌঁছয়, আর্টিকেল 111 অনুযায়ী প্রেসিডেন্টের কাছে কিছু অপশন থাকে।
প্রেসিডেন্ট সেটা নিয়ে অ্যাসেন্ট করে সই করে আইন করতে পারে, প্রেসিডেন্ট সেটাকে রিজেক্ট করে দিতে পারে, অ্যাবসলিউট ভেটো, প্রেসিডেন্ট সেটাকে রিটার্ন করে দিতে পারে পার্লামেন্টে, যেটা মানি বিল ছাড়া সব ক্ষেত্রে হয়, যেটাকে আমরা বলি সাসপেন্সিভ ভেটো। প্রেসিডেন্ট সেটাকে পকেট ভেটো হিসেবে পেন্ডিং করে রাখতে পারে। এই একটা জিনিসও প্রযোজ্য হবে না আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে, যেখানে 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা আছে প্রেসিডেন্ট হ্যাজ টু সাইন ইন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। প্রেসিডেন্টের কাছে অন্য কোনো অপশন নেই। ক্লিয়ার করতে পেরেছি সৌরভ? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন চলে যাই, 5 নম্বর কোশ্চেন। Which of the following fundamental rights is directly related to the exploitation of children? চারটে অপশন আছে, আর্টিকেল 17, 19, 23, 24। আনসার করো। এইভাবে আনসার লিখবে, 5-এর কোশ্চেন এইভাবে লিখবে, 5-এর এ বি, এইভাবে তাহলে বুঝতে পারবো। সমর্পিতা সায়নজিৎ সি, অরুণিমা ডি, তপন ডি, সমর্পিতা ডি, নিশা ডি, অর্ক ডি, অর্ক ইশিকা। এই অপশনটা এইটা কর, ফলো কর, মানে কোশ্চেনটা দিয়ে লেখ, তাহলে বুঝতে পারছি না, আগেরটা অনেক সময় আনসার পরে আসছে। সুস্মিতা ডি। Which of the following fundamental rights is directly related to exploitation of children? অর্থাৎ 14 বছরের যে সমস্ত নিচে বাচ্চারা, তাদেরকে কোনোভাবেই এক্সপ্লয়েট করা যাবে না, তাই তো? তাদেরকে কোনো হ্যাজার্ড অ্যাক্টিভিটির সাথে তারা যুক্ত থাকতে পারবে না। এবং হ্যাজার্ড অ্যাক্টিভিটি কেমন? যেখানে শারীরিক কসরত করতে হচ্ছে, যেমন ফর এক্সাম্পল সেটা মাইনে কাজ হতে পারে, সেটা ফ্যাক্টরিতে কাজ হতে পারে। কারেক্ট আনসার হলো আর্টিকেল 24। এক্সপ্লেন করার কোনো জায়গাই নেই। অপশন ডি যারা যারা বলেছো, সবাই ইনফ্যাক্ট অপশন ডি বলেছো, কারেক্ট আনসার। এইটা হলো অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর্টিকেল 19-এ 6টা রাইট আছে। রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট এনি আর্মস, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, কোঅপারেটিভ সোসাইটিস, right to reside and settle in any part of the country, right to move in any part of the country, right to occupation, এগুলোর কথা বলা আছে। আর্টিকেল 23-তে বলা আছে অন্যান্য যে সমস্ত এক্সপ্লয়টেশন সেগুলোর ব্যাপারে, যেমন বন্ডেজ লেবার, সেগুলোর এগেনস্টে রয়েছে, ঠিক আছে? এবং আমাদের যে ট্রাফিকিং, তার এগেনস্টে কথা বলা আছে। কারেক্ট আনসার হলো অপশন ডি, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাও, 6 নম্বর প্রশ্ন। সোশিও ইকোনমিক প্ল্যানিং ইজ এ পার্ট অফ। সোশিও ইকোনমিক প্ল্যানিং কোন লিস্টে পড়ছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, নাকি রিজার্ভ লিস্ট? লিস্টের কথা কোন শিডিউলে বলা আছে? 7 শিডিউলে বলা আছে। 7 শিডিউলে লিস্টের কথা বলা আছে। সোশিও ইকোনমিক প্ল্যানিং কোন লিস্টের আন্ডারে পড়ছে? সমর্পিতা 6টা সি, সায়নজিৎ সি, তপন সি, প্রিয়ালি সি, সুস্মিতা, অর্ক, রজত, সৌরভ, অরুণিমা, সোহম, রাজু, কল্পেশ, সবাই বলেছো সোশিও ইকোনমিক প্ল্যানিং আসছে হলো কনকারেন্ট লিস্টের আন্ডারে। ব্রিলিয়ান্ট আনসার, কনকারেন্ট লিস্টের আন্ডারে আসবে সোশিও ইকোনমিক প্ল্যানিং। ভেরি গুড। অরুণিমা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, বারবার লেফট হয়ে যাচ্ছিস। হ্যাঁ আচ্ছা, স্যার, তোমাদের কি আমার network অনেকবার অনেক অটোমেটিক্যালি, হ্যাঁ মানে অটোমেটিক্যালি লিভ হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কেন। ও বাবা, কি মুশকিল। ঠিক আছে, চলো অপশন সি কারেক্ট আনসার, ঠিক আছে, একদম পারফেক্ট আনসার হয়েছে। আচ্ছা, এগুলো সব 2023-এর প্রশ্ন, আমি মেনশন করে দিইনি, পরের দিন থেকে মেনশন করে দেবো। 2023-এ মানে লাস্ট আমাদের যে WBCS হলো তার এগুলো প্রশ্ন। 2022-এর প্রশ্নগুলো রেখেছি। 2022-এর প্রশ্নগুলো একদম বাচ্চাদের প্রশ্ন, 2023-এর প্রশ্নগুলো ঠিকঠাক ছিল। নেক্সট প্রশ্নে চলে যাই। Which of the following is not a fundamental duty under the Indian Constitution? বলছি এদের মধ্যে যে 4টে অপশন আছে, কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? To protect the monument of national importance, to develop scientific temper, to uphold unity and integrity of the nation, none of the above. দেখি, সমর্পিতা এ, তপন, অর্ক, সুস্মিতা, প্রিয়ালি, ইয়াশ, রাজু, রজত, সায়নজিৎ, সুস্মিতা, সবাই এ বলছো। নিশা বলছো এ, 7টা। ডেভেলপমেন্ট, অরুণিমাও এ বলেছো। আচ্ছা, ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, এটা তো ফান্ডামেন্টাল ডিউটি। সভারেন্টি এন্ড ইন্টিগ্রিটিকে আপহোল্ড করা, এটাও ফান্ডামেন্টাল ডিউটি। আর বলছে প্রোটেক্ট দ্য মনুমেন্ট অফ দ্য ন্যাশনাল ইম্পর্টেন্স, এইটা অ্যাকচুয়ালি আর্টিকেল 49-এ বলা আছে। তাহলে এটাও ফান্ডামেন্টাল ডিউটি, কিন্তু মানুষের নয়, এটা হলো রাষ্ট্রের ফান্ডামেন্টাল ডিউটি, তাই তো? রাষ্ট্রের ফান্ডামেন্টাল ডিউটি মানে সেটা কার আন্ডারে পড়বে? ডিপিএসপির আন্ডারে পড়বে।
তাই তো? কারেক্ট আনসার আর্টিকেল 49। Article 49. Article 49 comes under Part 4 of the Indian Constitution, Directive Principle. Correct answer হবে অপশন এ। খুব ভালো উত্তর দিয়েছো সবাই, ভেরি গুড। ইজি আনসার, ইজি কোশ্চেন, বাট ভালো উত্তর দিয়েছো, ভেরি গুড। আমি তোমাদেরকে চেষ্টা করবো যতটা সম্ভব এক্সট্রা ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া যায়, যাতে তোমরা বুঝতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা মানে শুধু প্রশ্ন উত্তর করা নয়, বাকি অপশন গুলোকে ভালো করে দেখে নিতে হবে, যদি সেখান থেকে কোনো আর্টিকেলস থাকে সেটা পড়ে নিতে হবে, ঠিক আছে? যেমন বাকিগুলো ফান্ডামেন্টাল ডিউটি আন্ডারে পড়ছে। ফান্ডামেন্টাল ডিউটির কথা আমাদের কোন পার্টে বলা আছে? পার্ট 4A। এর ভেতরে একটাই আর্টিকেল আছে, 51 রে। ঠিক বলেছো। আর্টিকেল 51A অ্যাড হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে। টোটাল ফান্ডামেন্টাল ডিউটি বর্তমানে আছে 11টা, ইনিশিয়ালি ছিল 10টা, 11th যেটা সেটা অ্যাড হয়েছে 2002 সালে 86তম সংবিধান সংশোধন। 2002, একদম। কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন, যদি না থাকে রাশিয়া। সোভিয়েত ইউনিয়নই বলা উচিত, 76 সালে রাশিয়া বলে কোনো দেশ ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল, এরকম দেখে থাকবে, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নে চলে যাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ দ্য ইন্ডিয়ান ফেডারেশন? এদের মধ্যে ইন্ডিয়ান ফেডারেশনের ফিচার কোনটা নয়? There is an independent judiciary in India. Powers have been clearly divided between center and state. The federating units have been given unequal representation in the Rajya Sabha. It is the clear result of an agreement among the federating units. বলো। স্যার প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন কমন আসে? আমি অর্ক ফ্রম চন্দননগর। আসে আসে আসে। প্রিভিয়াস ইয়ার তো শুধু করছি না আমরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে বেস করে আমরা ডিসকাশন করছি অর্ক, তো কমন তো আসবেই। প্রায় 100-150 মতো প্রশ্ন আমরা আলোচনা করব, তার সাথে রিলেটেড ইনফরমেশন আলোচনা করব। প্রায় সবাই ডি বলেছিস। বাবু একটা জিনিস মাথায় রাখবে, আমাদের দেশে কোনো রকম এগ্রিমেন্ট হয়নি। কারণ তোমরা জানবে ফেডারেল কান্ট্রিতে একটা এগ্রিমেন্ট হয়, আর এগ্রিমেন্ট যখনই হবে তখনই কিন্তু আমাদের যে রাজ্যগুলো আছে তারা বলতেই পারে যে আমি এগ্রিমেন্ট ভেঙে দিয়ে ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সেটা হবে না, কারণ আমাদের দেশ হলো ইউনিয়ন অফ স্টেটস। আমাদের দেশ হলো ইউনিয়ন অফ স্টেটস, এবং এটা কোথায় বলা আছে? আর্টিকেল 1-এ বলা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেটস। তাহলে এই অপশনটাই কারেক্ট। যারা বলেছো ইট ইজ দ্য রেজাল্ট অফ এন এগ্রিমেন্ট, না, ভারতবর্ষে কোনো এগ্রিমেন্ট হয়নি। হয়েছিল আমেরিকাতে হয়েছিল, আমাদের দেশে কোনো এগ্রিমেন্ট হয়নি। তাই আমাদের দেশ ছেড়ে কোনো রাজ্য বেরোতে পারবে না। একটা রাজ্য ভেঙে একাধিক রাজ্য হতে পারে, সেটা হতে পারে, কিন্তু দেশ ছেড়ে কেউ বেরোতে পারবে না। ইউনিয়ন অফ স্টেটস। তাই ব্রিলিয়ান্ট আনসার, অপশন ডি কারেক্ট আনসার। ভালো প্রশ্ন ছিল। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ভারতবর্ষে আছে। পাওয়ার্স হ্যাভ বিন ক্লিয়ারলি ডিভাইডেড, অবশ্যই আছে। 7 শিডিউলে পরিষ্কার করা আছে কোনটার ওপর কোন বিষয়ের উপর আইন বানাবে রাজ্য, কোন বিষয়ের উপর আইন বানাবে কেন্দ্র, পরিষ্কার বলা আছে। ফেডারেটিং ইউনিটস হ্যাভ বিন গিভেন আনইকুয়াল রিপ্রেজেন্টেশন ইন রাজ্যসভা, একদম তাই। রাজ্যসভাতে কোনো ইকুয়াল রিপ্রেজেন্টেশন নেই। আমেরিকাতে প্রতিটা রাজ্যের ক্ষেত্রে সমান রিপ্রেজেন্টেশন আছে, আমাদের আলাদা। আমাদের ক্ষেত্রে উত্তরপ্রদেশে 31টা সিট আছে, আমাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আছে 16টা, অন্ধ্রপ্রদেশে আছে 11টা, বিহারে আছে 16টা, উড়িষ্যাতে আছে 10টা, ত্রিপুরাতে আছে মাত্র 1টা। তো ডেফিনেটলি এটাও কারেক্ট অপশন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। খুব ভালো উত্তর, গুড কোশ্চেন, ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে যাই। মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়্যার, আমাদের গণপরিষদের যারা মেম্বার তারা ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, ইলেক্টেড ডিরেক্টলি বাই দ্য পিপল, নমিনেটেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট, রিপ্রেজেন্টেড অনলি বাই প্রিন্সলি স্টেটস। কিন্তু একদম ইজি প্রশ্ন, কিছু নেই। সমর্পিতা এ, অরুণিমা এ, তপন, অর্ক, সায়নজিৎ বি, অর্ক এ, পূজা এ, ইয়াস এ। আমাদের দেশের গণপরিষদের মেম্বার কতজন ছিল বলতো? 389 জন ছিল। 389। 389 এর মধ্যে 292 জন এসেছিল গভর্নর্স প্রভিন্স থেকে, 292, 78 আর 4 এইভাবে ভাগ হবে। 4 আর 73, তাই তো? 73 না 78 স্যার? আমি তো 6, 78 জানতাম। 3 বের হচ্ছে তো 93। 4 আর 2 6, 3 9, 9 9 18, 18 1 2।
না ঠিক করলাম তো? 4 2 6 3 9 9 9 18 18 1 2 3 93 জন প্রিন্সলি স্টেট থেকে। আর 4 জন কোথা থেকে রে? চিফ কমিশনার এরিয়া থেকে। হ্যাঁ কতজন নির্বাচিত? 296 জন নির্বাচিত। 93 জন নমিনেটেড। এখানে কি বলেছে দেখ, represented only by princely state না, nominated by British government একবারেই নয়, elected directly by the people না, elected by the provincial assemblies। অপশন এ কারেক্ট অ্যান্সার। অনুরিমা কনফিউশন নেই তো? না ঠিক স্যার, আছে তো? অ্যাকচুয়ালি লাস্টে হ্যাঁ ওই নমিনেটেডটা আমি একটু 93 গুলিয়ে 93 ফেলেছিলাম। আর চাপ নেই তো? না স্যার, চাপ নেই তো? ঠিক আছে। 296 93 93 জন নমিনেটেড, 296 জন ইলেক্টেড, 4 জন চিফ কমিশনার এরিয়া থেকে, 292 জন গভর্নেন্স প্রভিন্স থেকে। হ্যাঁ স্যার, ইলেক্টেড ঠিক নট আছে। ডিরেক্টলি, মানুষ ভোট দিয়েছিল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বারদেরকে, তারা গিয়ে ভোট দিয়েছিল এদেরকে 296 জনকে, ঠিক যেভাবে রাজ্যসভার ইলেকশন হয় সেইভাবে। চলো 10 নম্বর প্রশ্নে চলে যাই। দ্য টার্ম পলিটিক্যাল জাস্টিস ইজ মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার হুইচ অফ দিস? এই প্রশ্নটা পিএসসি ভুল নিয়েছিল, আমার আজও মনে আছে। only under the preamble to the Constitution of India, under both preamble and directive principles, under fundamental rights and directive principles, under preamble of the Constitution and fundamental rights। তোমরা ঠিক উত্তর নেবে আশা করি, পিএসসির মতো ভুল তোমরা বলবে না। সমর্পিতা কি বলছে? এ। সোয়াতিলেনা বলছে বি, অরুণিমা বলছে বি, সোয়াতিলেনা বি, তপন বি, ইয়াশ বি। কল্পেশ বলছে বি, সায়নজিৎ এ বলছে, প্রণব বলছে বি। আমাদের 3 ধরনের জাস্টিসের কথা সংবিধানে বলা আছে, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল। কোথায় বলা আছে? আর্টিকেল 38 এ বলা আছে, প্রিএমবেলে বলা আছে। DPSP and preamble. Option B is the correct answer. Confusion? পিএসসি কি করে এরকম আনসার দেয়? একমাত্র পিএসসির পক্ষেই বলা মানে সম্ভব, পিএসসি আর কেউ জানে না। আমার খুব ঠান্ডা লেগেছে, তাই প্লিজ এটা একটু ম্যানেজ করে নিও তোমরা। আমার গলাটা ঠিকঠাক লাগছে নাকি অন্য এলিয়েন টাইপের লাগছে? না স্যার, ঠিকই আছে। চলবে? চলে যাবে? হ্যাঁ। সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, এই তোরা দেখতে পাচ্ছিস স্ক্রিনটা থেকে? কোটা এটা? প্রিএমবেলে। স্যার একটু জুম করুন না। দাঁড়া, কোথায় গেল প্রিএমবেলটা? ঠিক আছে তো? এটা ঠিক আছে? স্যার জুম করে দেখান। সুস্মিতা হ্যাঁ, দেখতে স্যার। পাচ্ছিস? তাহলে প্রিএমবেলে আছে। আর কোথায় আছে বলেছি? আর্টিকেল 38। আর্টিকেল 38। The state shall strive to promote the welfare of the people by securing and protecting as effectively as it may a social order in which justice, social, economic and political shall inform all institution of the national life। ক্লিয়ার আছে তো? আর্টিকেল 38 প্রিএমবেল। আমাকে চ্যাটে বলো। সাউন্ডটা একটু ইকো হচ্ছে। এটা মনে হয় আমার সাউন্ডটার জন্য হচ্ছে।
দাঁড়া, এবার মনে হয় ঠিক হবে। না, এখন তো ইকো হয়ে যাচ্ছে বোধহয়। কে জানে ভাই কেন হচ্ছে। স্যার একটু মাইকটা অফ করুন। মাইক কোথায় অফ করবো? আমি তো অফ করেই দিয়েছি। আমার মাইক তো অফ করাই আছে। আপনার ফোনের ভলিউমও তো বন্ধ করা আছে। কি হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ হবে। আচ্ছা তোমরা দেখতে পেয়েছো কিনা আমাকে বলো। 38, 39 এই 38 ঠিক আছে? ডিএমবেল ঠিক আছে? আমাকে কনফার্মেশন দাও। এখানে ভুল কার হয়েছিল? এই যাদের জায়গায় ভুল হয়েছিল আমার check করে হয়েছে। নাও। কোনো সমস্যা নেই তো? অপশন বি নিয়ে কোনো সমস্যা নেই তো? আগে আমায় বলো। না স্যার নেই। চলো। No. Parliamentary authorization is necessary prior to expenditure from. কোথা থেকে এক্সপেন্ডিচার করতে গেলে পার্লামেন্টের অথরাইজেশন লাগে? পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, নান অফ দ্য অ্যাবভ। সমর্পিতা বিয়াম। কনসলিডেটেড ফান্ড থেকে টাকা তুলতে গেলে পার্লামেন্টের অথরাইজেশন লাগে। হ্যাঁ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা তুলতে গেলে প্রেসিডেন্টের অনুমোদন লাগে। হ্যাঁ এই ক্লাসে আছি। হ্যাঁ ক্লাসে আছি তো। হ্যাঁ ক্লাসে আছি। যাতা হচ্ছে ক্লাসে। না না। হুম। হ্যাঁ 9:30 শেষ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। Which amendment of the Indian Constitution is related to anti-defection law? Anti-defection law এর সাথে কোনটা রিলেটেড? 51st amendment, 52nd amendment, 53rd amendment, 54th amendment। বলো, ইজি। 12। অর্ক, সায়নজিৎ, 52nd amendment। অ্যান্টি ডিফেকশন মানে হলো এটা রাজীব গান্ধীর সময় হয়েছিল। অ্যান্টি ডিফেকশনের কথা দলত্যাগ বিরোধী আইন 10th শিডিউলে বলা আছে। 10th শিডিউল অ্যাড হয়েছে সবচেয়ে প্রথমে সিকিমের সময় 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1974। তারপর সিকিম যখন ফুল ফ্লেজ স্টেট হয়ে যায় ওটাকে আমরা ডিলিট করে দিই 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1975-এ। আমরা আবার 10th শিডিউলকে অ্যাড করি যখন রাজীব গান্ধীর সময় আমরা অ্যান্টি ডিফেকশন লজ অ্যাড করি 1985। কারেক্ট অ্যান্সার হলো 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। Any money bill cannot be introduced in parliament without the consent of the। বলো কি আছে এই প্রশ্নগুলো একদম ইজি। কত 13 নম্বর প্রশ্ন।
স্যার ইয়ারটা একটু বলবেন? 1985। অরুণিমাও লিখে দিয়েছে। বলো। সরস্বতী পুজোয় এত গরম এই প্রথম দেখলাম রে। কি গরম বাপরে বাপ। মানি বিল কার কনসেন্ট ছাড়া ইন্ট্রোডিউস করা যায় না? প্রেসিডেন্টের কনসেন্ট ছাড়া ইউজ করা যায় না। আর মানি বিল প্রেসিডেন্ট হবে answer, প্রেসিডেন্ট। হ্যাঁ, মানি বিলকে মানি বিল হিসেবে রেকগনাইজ কে করে? স্পিকার। স্পিকার স্যার, লোকসভা তারপর স্পিকার। ভেরি গুড। প্রেসিডেন্টের কনসেন্ট নিয়ে লোকসভাতে উত্থাপন করা হয়। আজকে আমাদের একটা মানি বিল উত্থাপন করা হয়েছে, বলো কি নাম? আজকে যে মানি বিলটা উত্থাপন করা হয়েছে, আজকে 1 ফেব্রুয়ারি ছিল তো? বাজেট স্যার? বাজেট তো স্যার। বাজেট নয়, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সংবিধানের ক্লাসে বাজেট বলে কোনো কথা নেই। নর্মাল লোকেরা বাজেট বলবে, তোমরা বলবে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কোন আর্টিকেল? 280 স্যার। 280? স্যার 112। এই তো ফিনান্স কমিশন 112। ভেরি গুড। চলো, তোমরা খেয়াল করে দেখেছো স্পিকার বলে দিয়েছে এটাকে উত্থাপন করতে হবে, এমনি জানা আছে সবাই। দেন লোকসভাতে এটাকে উত্থাপন করা আছে। আগামী 1.5 মাস এটা নিয়ে রাজ্যসভা লোকসভা দুজনে ডিসকাশন করবে। রাজ্যসভা এটাকে পাস করাতে, মানে রাজ্যসভার এটাতে তেমন কোনো জোর নেই। এটা রাজ্যসভা যদি ইভেন রেকগনাইজ নাও করে, যদি পেন্ডিং রেখে দেয় 14 দিন পরে অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্য প্রেসিডেন্ট ক্যান টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট ইন হিজ ওন হ্যান্ড? 352, 56, 51, 50। বল। বুঝতে পারছিস ডাব্লিউবিসিএস এর কোশ্চেনের লেভেল কি? স্যার কোন বিষয়টাকে মানি বিলের আন্ডারে আজকে নেওয়া হয়েছে বললেন? মানি বিলের বাজেটে আজকে ট্যাক্স সম্বন্ধে বলা হয়েছে, ট্যাক্সের স্ল্যাব সম্বন্ধে বলা হয়েছে। তো বাজেটে ট্যাক্স সম্বন্ধে বলা থাকে, পাবলিক এক্সপেন্ডিচার সম্বন্ধে বলা থাকে। মানি বিলের যা যা কন্টেন্ট বাজেটেরও সেম কনসেপ্ট, তাই জন্য বাজেট হলো একটা মানি বিল। বি 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 356 কারেক্ট আনসার। প্রেসিডেন্ট রুল 356। আর একটা হয় 365 হলো দেয়া যেত, এখানে বলা নেই। 352 হলো ন্যাশনাল এমার্জেন্সি। 351, 350 তো কোনো সম্পর্কই নেই। 14 হলো অপশন বি। 15 হু ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ এ সিটিজেন? বলো। লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, নান অফ দ্য অ্যাবভ। জুডিশিয়ারি স্যার। চ্যাটে মুখে নয়, চ্যাটে আনসার দাও, নয়েজ বেড়ে যাবে ক্লাসে। সবাই চ্যাটে আনসার দিচ্ছে বন্ধুরা, সবাই মুখে বললে নয়েজ বেড়ে যাবে। ঠিক আছে, প্রোটেক্টর অ্যাকচুয়ালি জুডিশিয়ারি বলা উচিত না। প্রোটেক্টর হলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। জুডিশিয়ারির ভেতরে সাবঅর্ডিনেট কোর্টও থাকে, তবুও জুডিশিয়ারি আনসার নেব আমরা, অপশন বি। প্রোটেক্টর দুজন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। অরুণিমা একদম। সাবঅর্ডিনেট কোর্ট কখনো আমাদের যদি ফান্ডামেন্টাল রাইটস কেউ কেড়ে নেয়, তো সাবঅর্ডিনেট কোর্ট সেগুলোকে রেস্টোর করতে পারে না। তো স্টিল আমরা এখানে জুডিশিয়ারি আনসার নিলাম। 16 নম্বর প্রশ্ন। দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি ইজ এ মেম্বার অফ দ্য রুলিং পার্টি, এ মেম্বার অফ দ্য অপোজিশন পার্টি, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, ডেপুটি স্পিকার অফ দ্য পার্লামেন্ট। 16। কি বলেছে? পাবলিক অ্যাকাউন্ট কমিটি। পিএসসি তে টোটাল মেম্বার থাকে 22 জন। 15 জন লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে। পিএসসির কাজ হলো সিএজির অডিট রিপোর্টকে ভেরিফাই করা। পিএসসির চেয়ারম্যান সবসময় অপোজিশন থেকে হয়।
member of the opposition party. 17 নম্বর প্রশ্ন, Vice President of India is directly elected by the people, nominated by the President, elected by the members of the state legislature, elected by an electoral college constituted by members of 2 houses of the parliament. বলো। তার সাথে আমাকে তোমরা বলবে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের কথা কোন আর্টিকেলে বলা আছে। সবাই ডি বলেছো। রাজ্যসভা লোকসভার সমস্ত মেম্বাররা পার্টিসিপেট করে। লোকসভার 543, রাজ্যসভার 245। স্টেটের বা ইউনিয়ন টেরিটরি কোনো এমএলএ এখানে পার্টিসিপেট করে না। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা আছে আর্টিকেল 66 আর্টিকেল 66 এ। ভাইস প্রেসিডেন্টের ইলেকশন আগে জয়েন্ট সেশনের মাধ্যমে হতো। এটা চেঞ্জ করে জয়েন্ট সেশন থেকে চেঞ্জ করে ইলেকটোরাল কলেজ হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? জয়েন্ট সেশন থেকে চেঞ্জ করে ইলেকটোরাল কলেজ হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 66। জয়েন্ট সেশন থেকে চেঞ্জ করে ইলেকটোরাল কলেজ হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 11th amendment। 11th amendment। নম্বর প্রশ্ন, দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নাকি নান অফ দেম? দুটো আর্টিকেল আছে, দুটো আর্টিকেলে এই কথাটা বলা আছে। দুটো আর্টিকেলসই আমাকে বলো। অরুণিমা, সুস্মিতা, সমর্পিতা, সায়নজিৎ, সুস্মিতা, সয়তালিনা, তপন সবাই বি বলেছো। ঠিক আছে, সবাই কারেক্ট আনসার। দুটো আর্টিকেলে বলা আছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। দুটো আর্টিকেলই আমাকে বলতে হবে। 51 চ্যাটে চ্যাটে 51 এ নাকি ভাইস প্রেসিডেন্ট? 51 তো ডিপিএসপির আর্টিকেল, ইন্টারন্যাশনাল রিলেশন। একটা আর্টিকেল 64, একটা আর্টিকেল 89 ক্লজ 1। অরুণিমা ঠিকঠাক আনসার করেছে, কাছাকাছি। সাব ক্লজ বলতে হবে। একটা আর্টিকেল 64, একটা 89 ক্লজ 1। তোদেরকে ক্লাসে আমি দেখিয়েছিলাম। আর্টিকেল 64, ভাইস প্রেসিডেন্ট টু বি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ দ্য স্টেট। স্ক্রিন দেখা যাচ্ছে? কনস্টিটিউশন দেখা যাচ্ছে? স্যার 64। Clause 1, the Vice President of India shall be ex officio chairman of the Council of the State। সবাই দেখতে পেরেছো? স্যার পরিচয় ভুলে যাচ্ছি, কিভাবে আর্টিকেল মনে রাখবো। প্রচুর প্র্যাকটিস। সবাই দেখতে পাচ্ছিস তো বাবু? ক্লিয়ার আছে তো? ঠিক আছে, তার মানে আমাদের পরীক্ষায় দিতে পারে ভাইস প্রেসিডেন্ট হলো এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, কোন আর্টিকেলে বলা আছে বলে 64টা না দিয়ে 89 ক্লজ 1 বলে ফোর্থ অপশনটা দিয়ে দেবে নান অফ দ্য অ্যাবভ। বাচ্চা বলবে ও 64 নেই, আমি তো 64ই শিখেছিলাম, নান অফ দ্য অ্যাবভ আনসার। এই হলো খেলা। ঠিক আছে, কিন্তু খেললে তো হবে না, আমাদেরও তো খেলতে হবে, তাই তো? চলো, তোমাদেরকে তো সেইভাবেই পড়ানো হবে, চাপ নিচ্ছ কেন? হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড বাই এ সিটিজেন টু বি কোয়ালিফাইড ফর বিং মেম্বার অফ দ্য লোকসভা? লোকসভার মেম্বার হতে গেলে কত বয়স হতে হয়? এটা একটা প্রশ্ন হলো। একুশ, 25, 30, 35 এজ।
সবচেয়ে লোয়ার পোস্ট মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত। মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত তো 21 বছর। আরে আস্তে আস্তে, ও। তোদের কথাগুলো যখন বলছিস না পুরো কানটা আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 21। তারপর বিধানসভা, লোকসভা 25, তার উপরে হাউস, রাজ্যসভা, বিধান পরিষদ 30, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর 35। ঠিক আছে, চলবে। যত উঁচু পোস্ট তত বয়স বেশি। এসএসসির পরীক্ষা যেমন হয়, সিজিএল সবচেয়ে বেশি ছেলেমেয়েরা দিতে পারে সবচেয়ে বেশি বয়সে, এমটিএস সবচেয়ে লোয়ার লেভেল পরীক্ষা সবচেয়ে তাড়াতাড়ি উঠে যায়, তারপর সিএইচএস এর ওইভাবে হয়। মানে বয়স্ক লোকেদের জন্য দুনিয়াতে বড় বড় পোস্টগুলো রাখা আছে। এই তোদের মধ্যে যদি কারোর বয়স বেশি হয় তারা সবাই ডাব্লিউবিসিএস হবে, বুঝেছিস? ঠিক আছে, চলো, মজা করছি, বাচ্চারাও হবে, ডোন্ট ওয়ারি। হয়েছে, চলো নেক্সট প্রশ্ন। দ্য মেম্বার্স অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই, বাহ, কি হবে বলো? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, গভর্নর অফ দ্য স্টেট, নান অফ দেম। পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, স্টেট পিএসসি, এদের মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গভর্নর, নাকি নান অফ দ্য অ্যাবভ? CACA। অ্যাপয়েন্টেড বলেছে, তাই তো? অ্যাপয়েন্টেড বললে আনসার হবে গভর্নর। যদি এখানে বলতো যে তোমাকে সরাইকে, তাহলে হতো প্রেসিডেন্ট, গভর্নর হবে। অ্যাপয়েন্টেড বলেছে তো গভর্নর হবে, অপশন সি। এটাই কিন্তু অনেকে এ করেছে, অনেকে এটাই করেছে, গভর্নর, স্টেট পাবলিক সার্ভিস কমিশন গভর্নর। ঠিক আছে, এটা ভুল হয়েছে অনেকে। 20 নম্বর, which of the following constitutional amendment gives a constitutional status to the পঞ্চায়েতি রাজ institutions? পঞ্চায়েতি রাজকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 72nd, 73rd, 74th নাকি 75th? এটা তো কোনো কনফিউশন নেই। ঠিক আছে, 73rd অ্যামেন্ডমেন্ট, বাহ, ভেরি গুড। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সাল? 92 সাল, তাই তো? এনফোর্স হচ্ছে কবে রে? 24th এপ্রিল 1993, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। ঠিক আছে, 21, the advocate general of the state is appointed by chief minister, state legislature, governor, state law minister। অ্যাডভোকেট জেনারেল হলে গভর্নর, অ্যাটর্নি জেনারেল যদি হতো তাহলে হতো প্রেসিডেন্ট। এটা আর্টিকেল 76, এটা প্রেসিডেন্ট। অ্যাডভোকেট জেনারেল হলো আর্টিকেল 165। কোরাম রিকোয়ারমেন্টস ইন দ্য রাজ্যসভা, রাজ্যসভাতে কোরাম কতজন লাগবে? কোরাম কতটা লাগবে?
কোরামের কথা কোন আর্টিকেলে বলা আছে? কোরাম হলো আর্টিকেল 101। কোরাম হলো মিনিমাম অ্যাটেন্ডেন্স 10%। 10% মিনিমাম অ্যাটেন্ডেন্স লাগবে হাউসের প্রসিডিংস চালানোর জন্য। রাজ্যসভার টোটাল মেম্বার কত? 245। এর 10% মানে 24.5। 25 আনসার হবে। ঠিক আছে, কনফিউশন? কে হাত তুলেছে? সোহম বলো। তো রাজ্যসভার ক্ষেত্রেও তাই হবে, এই লোকসভার ক্ষেত্রে 543। তো 543। হ্যাঁ 54.3। হ্যাঁ 55। 55। ঠিক আছে, হ্যাঁ ওকে। মিনিমাম এই মেম্বারটা রাখবে তোমার হাউসের কাজ যদি চালাতে হয় তার জন্য। মানে ধরো এমন হলো যে 20 জন মেম্বার প্রেজেন্ট আছে, আমাকে অর্ডিনারি বিল পাস করাতে গেলে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এ সই করাতে হয়। তাহলে তো 10 জন মেম্বারের ভোটে 10 জন মেম্বারের সিগনেচার একটা বিল পাস হয়ে যাবে, এটা তো হয় না। তাই জন্য মিনিমাম একটা অ্যাটেন্ডেন্স রাখতেই হয়, যেটা না হলে তুমি হাউসের নর্মাল কাজকর্ম চালাতে পারবে না। কোরাম লোকসভার ক্ষেত্রে 55, রাজ্যসভার ক্ষেত্রে আমার তোমার 25। বিধানসভার ক্ষেত্রেও হয় আমাদের, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 294টা সিট 29.4, মানে 30 জন মেম্বার মিনিমাম থাকতে হবে পশ্চিমবঙ্গের বিধানসভার কাজকর্ম চালানোর জন্য। কনফিউশন নেই তো? Bill other than money bill are introduced for being passed by the parliament in। মানি বিল ছাড়া অন্যান্য বিলকে কোথায় ইন্ট্রোডিউস করা হয় বলো? সিসিসি। সবাই সি বলছে। এনি হাউস অফ দ্য পার্লামেন্ট। হ্যাঁ, মানি বিলের ক্ষেত্রে হলো লোকসভা, বাকি যে কোনো বিল তুমি যে কোনো হাউস ইন্ট্রোডিউস করতে পারো, লোকসভাতেও করতে পারো, রাজ্যসভাতেও করতে পারো, খুব ভালো। আর রাজ্যসভার মানে ভাইস প্রেসিডেন্টকে যদি তুমি রিমুভ করতে চাও, সেই ক্ষেত্রে রেজলিউশনটা শুধুমাত্র রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করতে হবে। আর মানি বিলের ক্ষেত্রে বিলটা লোকসভাতে ইন্ট্রোডিউস করতে হবে। প্রেসিডেন্টের রিমুভাল তুমি যে কোনো হাউসে ইন্ট্রোডিউস করতে পারো, সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজের রিমুভাল তুমি যে কোনো হাউসে ইন্ট্রোডিউস করতে পারো। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে রাজ্যসভায় ইন্ট্রোডিউস করতে হবে, মানি বিলের ক্ষেত্রে বিলটা ইন্ট্রোডিউস করতে হবে লোকসভাতে। ঠিক আছে। হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ভারত সরকারের প্রথম ল অফিসার কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইউনিয়ন ল মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ল সেক্রেটারি। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আর্টিকেল 76, তাই তো? চলো। হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্কস ইন ইন্ডিয়া? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, সিএজি নাকি পাবলিক অ্যাকাউন্টস কমিটি? তোমাদের কালকে কোনো ক্লাস নেই, এই মাসটাতে বোধহয় সম্ভবত শনিবারই ক্লাস হবে। এই সময়টাতে কোশ্চেন আনসার ডিসকাস করবো আমরা। সায়নজিৎ ডি, সবাই সি। পাবলিক পার্কস মানে হলো মানুষের টাকার কে প্রোটেকশন দেবে। মানুষের টাকা মানে হলো মানুষের ট্যাক্স, মানুষের ট্যাক্স কে খরচা করে সরকার, আর তারা অডিট করে হলো সিএজি। সিএজি আনসার। সিএজি কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 148। ঠিক আছে, আর্টিকেল 148-এ সিএজি কথা বলা আছে। অপশন সি, ভেরি গুড। আর কোনো প্রশ্ন তোমাদের নেই? ভালো লাগছে ক্লাসটা করতে? ঠিকঠাক আছে? আজকে একটু টেকনিক্যাল ইস্যু আমাদের হয়েছিল, বাট এটা পরের দিন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, স্যার এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। আমাদের ঘর থেকে এক রকমের হয়, এখানে তোরা আমাকে বেশ শার্ট টাট পরে দেখছিস, দেখছিস আমি দাড়ি কাটিনি, এগুলো দেখছিস। ঠিক আছে, স্যার এই কোশ্চেন গুলো পড়লেই হবে তো? এই কোশ্চেন গুলো যেগুলো পড়লে, এই প্রশ্নগুলো শুধু পড়লে তো হবে না, আরো অনেক পড়তে হবে। বাট ঠিক আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো শুরু করো, তারপর আরো কোশ্চেন আমরা করবো। আমরা
টোটাল আরো 3টে ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করব। আজকে তো শুধু আমরা 22 আর 23 করেছি, এর পরের দিন আমরা এইভাবে পিছিয়ে পিছিয়ে করব। আর একটা কোশ্চেন সংক্রান্ত যা যা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া যায় সেটা দেবো, ঠিক আছে? আজকে দেখ বেশিরভাগ ক্লাসে কোশ্চেন্স গুলো ছাড়াও আমরা কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন নিয়েছি, হ্যাঁ সেগুলো একটু নেব, তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে? যেমন 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা পাস করিয়েছি কবে? 92 সালে। এনফোর্স করিয়েছি কবে? 24 এপ্রিল। 24 এপ্রিলকে কি বলে? ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে বলে। আর তুই যদি এখান থেকে আরো ইনফরমেশন নিতে চাস নিতেই পারিস। 11 শিডিউল অ্যাড করা হয়েছে 73rd এর মাধ্যমে। পার্ট অ্যাড করা হয়েছে পার্ট 9, আর্টিকেল 243 থেকে 243 ও 11 শিডিউলের টোটাল 29টা ম্যাটার আছে। কোন আর্টিকেলে বলা আছে 29টা ম্যাটারের কথা? আর্টিকেল 243 থেকে জি, 243 জি। রিজার্ভেশনের কথা পঞ্চায়েতে কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 243 ডি। পঞ্চায়েতে ইলেকশনের কথা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 243 কে। এই আর্টিকেল গুলো দেয়। পঞ্চায়েতে মিনিমাম রিজার্ভেশন কত? 33% মেয়েদের ক্ষেত্রে। কি ইনফরমেশন আমরা নিতে পারি এইভাবে। মেম্বার্স অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন অ্যাপয়েন্টেড বাই গভর্নর। যদি বলা হতো এদেরকে রিমুভ কে করে, আর্টিকেল 365টা আরেকবার প্লিজ বলে দিন। হ্যাঁ, কেন বলবো না। আর্টিকেল 365, আর্টিকেল 365তে বলা আছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সেন্টারের সাথে কোঅপারেট করতে হবে কাকে? স্টেটকে। সেন্টারের সাথে কোঅপারেট করতে হবে স্টেটকে। সেন্টারের যদি কোনো অ্যাডভাইস থাকে যেটা রিলেটেড টু মানে খুব ইম্পর্টেন্ট, সেগুলো মানতে হবে স্টেটকে। যদি সেটা স্টেট করে ভালো, না করলে এমার্জেন্সি হবে, প্রেসিডেন্ট রুল হবে। আর্টিকেল 365। কেমন ধরনের ইনস্ট্রাকশন? বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরও। বিআরও রাস্তা বানাবে বর্ডারের পাশ দিয়ে, রাজ্য তাকে আটকাচ্ছে। আরজি করের শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তার তোমার এ করছে হলো কি বলে, পুরো তদন্তটা করছে হলো সিবিআই। সিবিআই এসছে কলকাতাতে, তাকে আটকানো হচ্ছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তারপর ধরো ফর এক্সাম্পল ট্রেন যাচ্ছে একটা রাজ্যের ভেতর দিয়ে, বিভিন্নভাবে সেই ট্রেনটা ডিস্টার্ব করা হচ্ছে, ট্রেনে ঢিল মারা হচ্ছে। যখন স্টেট রাজ্যের ভেতর দিয়ে যাবে, যখন ট্রেন রাজ্যের ভেতর দিয়ে যাবে, তখন রাজ্যের কে সেই ট্রেনটাকে প্রোটেকশন দিতে হবে। এরকম কাজ যদি সেন্টার না করে, মানে স্টেট যদি না করে, কর্পোরেট যদি না করে, 365। আর কোনো একটা রাজ্যে যদি এমার্জেন্সি প্রেসিডেন্ট রুল 352 356 কখন হয়? যখন সেই রাজ্যটা প্রপার সংবিধান না মেনে চলে, সেটা হলো 356। সৌরভ ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট দিন আমরা নেক্সট জায়গাটা এগোবো। আমাকে বাড়ি যেতে হবে। আজকে তো আমি বেলুড়ে এসে ক্লাস নিচ্ছি তোমাদের, ঠিক আছে? থ্যাংক ইউ। সোয়াতিলি না বল। স্যার বলছিলাম যে ওই লিস্ট গুলো, যে কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট আর ইউনিয়ন লিস্টে যেগুলো আছে, মানে ওখানে ওগুলো মনে রাখতে পারছি না ঠিক। ইম্পর্টেন্ট বিষয়গুলো একটা লিস্ট করে দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, ওটা এই হলে দাবি খুব তো? ভালো হয়। এটাই হ্যাঁ দাবি স্যার, তো? মানে হ্যাঁ স্যার, কনস্টিটিউশন থেকে দেখছিলাম কিন্তু ওগুলো মনে রাখতে পারছি না। ঠিক আছে, তোমাদের দাবি যখন আছে সে দাবি তো মানতেই হবে, দাবি মেনে নেওয়া হবে, অসুবিধা কিছু নেই। বাচ্চাদের দাবি তো মানতেই হবে, হবে তো, হয়ে যাবে, চাপ নেই। আসি তাহলে থ্যাংক এবার, ইউ স্যার। টাটা। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। করে করো একটু ঠাকুরের কাছে থ্যাংক ইউ স্যার। প্রণাম টনাম করো ভালো করে, যাতে পরের বার হয়ে যায়। ঠিক আছে, চলো টাটা, থ্যাংক ইউ। বন্ধ করে দেবো?